ইংরেজিতে একটা প্রচলিত কথা আছে। এটা তোমরা কম বেশি সবাই জানো। লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি। কাব্যের উদ্দেশ্য সামাজিক ইতিহাস তৈরি না হলেও কাব্য যেহেতু জীবন নির্ভর, সেজন্য কাব্যের মধ্যে জীবনের বাস্তব পটভূমি, সমাজ পরিবেশ সংক্রান্ত তথ্য সন্ধান করলে না ইতিহাসবিদরা একেবারে বিফল হবেন না। কিন্তু চর্যাপদের মূল বিষয় জীবনের বাস্তব পরিপ্রেক্ষিত বা সামাজিক সম্পর্কের সঙ্গে জড়িত নয়, বরং চর্যার পদকর্তাদের দৃষ্টিভঙ্গি তত্ত্বের দিক থেকে জীবন বিমুখ ছিল বলেই বলা চলে। সুখ দুঃখ আশা নিরাশায় ভরা এই যে রক্তমাংসের জীবন, চর্যার পদকর্তাদের কাছে তা স্বপ্নের ছবি ও আয়নার প্রতিবিম্বের মতো সত্য বলে মনে হলেও আসলে সত্য নয়। জীবন সম্পর্কে যাদের ধারণা এতটা ইহলোক পরাণমুখ, তাদের রচনায় সাক্ষাৎভাবে তাদের সমসাময়িক সমাজ জীবনের রূপরসের সন্ধান পাওয়া সম্ভব নয়। তবে চর্যার পদকর্তাদের রচনারীতি সম্পর্কে একটা কৌতুককর সত্য এই যে তত্ত্বের দিক থেকে তারা যে জীবনরূপকে অস্বীকার করেছেন, তত্ত্বকে পরিস্ফুট করতে গিয়ে তারা আবার সেই জীবনরূপ থেকেই উপমা সংগ্রহ করেছেন। অর্থাৎ জীবন যে মিথ্যা একথা প্রমাণ করতে গিয়ে তারা জীবনের নানা লৌকিক রূপের উপরই সবচেয়ে বেশি নির্ভর করেছেন। চর্যাগীতিতেও তাই সমাজ ও জীবনের রূপ সুন্দরভাবে ফুটে উঠেছে। আজ আমরা আলোচনা করব চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে। প্রথমে আসি চর্যাপদের ভৌগোলিক পরিবেশের কথায়। চর্যাপদগুলি মূলত বাংলাদেশের বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত। তাই তাদের রচনায় উপমান ব্যবহারে বাংলাদেশের ভৌগোলিক প্রকৃতির প্রভাব সবচেয়ে বেশি। এই ভৌগোলিক প্রকৃতির মধ্যে আবার প্রাধান্য অনুসারে নাব্য ভূপ্রকৃতির স্থান সবথেকে বেশি। কেননা বাংলাদেশ বিশেষভাবে নদীমাতৃক। সমুদ্র, খাল, বিল বাংলাদেশের ভূপ্রকৃতি ভারতের অন্যান্য অঞ্চল থেকে বিশেষভাবে আলাদা করে তুলেছে। 5, 14, 32, 8 এবং 28 সংখ্যক চর্যায় নদীর প্রসঙ্গ এসেছে। নদী প্রসঙ্গের পরেই চর্যাগীতিতে পর্বত ও অরণ্যের প্রসঙ্গ ব্যাপকভাবে এসেছে। 28 সংখ্যক চর্যাগানে পার্বত্য অরণ্য প্রকৃতির ছবি সুন্দরভাবে ধরা পড়েছে। শবরী বা সমাজে যারা সুপ্রতিষ্ঠিত নয়, পাহাড়ের গুহা বা মালভূমি এবং সংশ্লিষ্ট বনভূমি ছিল তাদের আবাসস্থল। চর্যাপদ চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এরপরে আসবো আমরা সমাজ সংস্থানের কথাতে। চর্যাপদগুলি যে সময়ে রচিত হচ্ছে সে সময় বাংলাদেশে সেন রাজবংশের আধিপত্য। সমাজের অভিজাত উচ্চবর্ণীয়রা নিম্নবর্ণীয়দের সম্পর্কে এক ধরনের সূচিবায়ুগ্রস্ত ছিলেন। চর্যাগীতির রচয়িতারা ডম্বী, কামলী, শবর প্রমুখ অন্তজ শ্রেণীর ব্যক্তি এবং চর্যাগীতির পাত্রপাত্রীরাও ডমনী, চণ্ডালী, শুণ্ডিনী, শবরী, শবর, ব্যাদ, জেলে প্রভৃতি অস্পৃশ্য সম্প্রদায়ভুক্ত। সমাজের অভিজাত উচ্চবর্ণীয়রা যে নিম্নবর্ণীয়দের সম্পর্কে এক ধরনের সূচিবায়ুগ্রস্ত ছিলেন তার ইঙ্গিত পাওয়া যায় কান্যপাদের চর্যাপদে। ডোম, চাঁড়াল, শবর প্রভৃতি তথাকথিত নিম্নবর্ণীয়েরা নগরের বাইরে, জনপদের প্রাণকেন্দ্র থেকে বহু দূরে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের গুহায় কিংবা মালভূমির উপরে বাস করত। ব্রাহ্মণেরা তাদের স্পর্শে সমাজ জীবন কলুষিত করতে চাইতেন না বলেই এই বৈষম্যমূলক ব্যবস্থা। এরপরে আমরা আসি জীবিকার প্রসঙ্গে। বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থায় নিম্নবর্ণীয়রা শুধু যে নিম্নতর সমাজমানেরই অন্তর্ভুক্ত ছিলেন তা নয়, তাদের আর্থিক মানও অত্যন্ত অনুন্নত ছিল। চর্যাপদের যে কটি জীবিকা বা বৃত্তির সন্ধান আছে তা খুব একটা উচ্চমানের নয়। ডোম, ব্যাদ, শুঁড়ি, সূত্রাধার ইত্যাদি যেসব পেশাজীবী চরিত্রের সন্ধান পাওয়া যায় তাদের থেকে জানা যায় সমাজের নিম্নস্তরের ব্যক্তিদের আর্থিক অবস্থা বিশেষভাবে অনুন্নত ছিল। ডোমদের প্রধান বৃত্তি ছিল তাঁত বোনা ও চাঙারি তৈরি করা। এছাড়া খেয়া পারাপার করাও ডোমেদের কাজ ছিল। পাশাপাশি পাটিনি বৃত্তি খুব একটা অর্থকরী ছিল না। পারাপারের বিনিময়ে পারার্থীর কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যেত যৎসামান্য।
কড়ি বা বুড়ি। তাছাড়া পারিশ্রমিক আদায়ের ব্যাপারটিও সবসময় সহজসাধ্য ছিল না। অনেক সময় পাড়ার্থীরা পারিশ্রমিক দিতে অনিচ্ছা প্রকাশ করত, তখন তার শরীর তল্লাশি করে তবে পারিশ্রমিক উদ্ধার হতো। কায়িক শ্রম ও শাস্ত্রপাঠ ইত্যাদি বুদ্ধিচর্চা ছাড়াও জীবিকা অর্জনের জন্য অন্যান্য তির্যক উপায়ও সেকালে বেশ প্রচলিত ছিল, যেমন চৌর্যবৃত্তি এবং দস্যুবৃত্তি। এরপরে আমরা আসছি জীবনযাপন প্রসঙ্গে। চর্যার পদগুলিতে দৈনন্দিন জীবনের যে ছবি পাওয়া যায় তার পটভূমি প্রধানত নিম্ন শ্রেণীর জনগণ। কবি ও তাঁদের দল নিম্ন শ্রেণীর বলেই বোধহয় নিম্ন শ্রেণীর জীবনযাত্রার রূপকই বেশি ব্যবহৃত হয়েছে। সেকালে পারিবারিক কাঠামো ছিল যৌথ প্রকৃতির। শ্বশুর, শাশুড়ি, ননদ, শালী, স্ত্রী, পুত্রবধূ সকলকে নিয়ে এই পারিবারিক সংগঠন। একাধিক চর্যায় এই যৌথ প্রকৃতির পারিবারিক কাঠামোর ইঙ্গিত রয়েছে। এই পারিবারিক সম্পর্ক সম্ভবত বেশ দৃঢ়ই ছিল। পরিবারের মধ্য থেকে প্রকাশ্যে ব্যক্তিগত স্বেচ্ছাচারের তেমন অবকাশ ছিল না। তাই কাণ্য যখন ডম্বির প্রতি আসক্ত হন তখন তাকে পরিবারের শাশুড়ি, ননদ, শালী প্রভৃতি সকল পরিজনকে হত্যা করতে হয়েছিল। তারপরেই কিন্তু গৃহত্যাগী হয়ে তবেই প্রেমিকার সঙ্গে মিলিত হতে পেরেছিল। সন্তান প্রসবের জন্য একটি পৃথক আঁতুড়ঘরের ব্যবস্থা সেকালেও ছিল। উপযুক্ত আঁতুড়ঘরের অভাবে যে নবজাতকের প্রাণ বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল কুক্কুরিপাদের চর্যায় তারও ইঙ্গিত মিলেছে। বাঙালি হিন্দু সমাজে মৃতদেহ সৎকারের যে রীতি প্রচলিত আছে 50 সংখ্যক চর্যায় তারও কিছু আভাস পাওয়া যায়। বিবাহের উদ্যোগ ও পদ্ধতির মধ্যেও একালের সঙ্গে সেকালের বেশ মিল ছিল। বাদ্যযন্ত্র সহযোগে সাড়ম্বরে বিবাহযাত্রা, যৌতুক গ্রহণ, যুবতী রমণীদের বাসর জাগা একালেও যেমন সেকালেও তেমনি প্রচলিত ছিল। তথাকথিত নিম্ন শ্রেণীর সম্প্রদায়ের মধ্যে সাঙ্গা বা বিধবা বিবাহের প্রচলন ছিল। সমস্যাবরীর দাম্পত্য জীবনে সাময়িক ভুল বোঝাবুঝির অবকাশে কখনো আবার মধুরতর বৈচিত্র্যের প্রকাশও লক্ষ্য করা গেছে চর্যাপদে। আমোদ প্রমোদ। চর্যাগীতির কতকগুলি অংশে সেকালের বাঙালিরা অবসর সময়ে উৎসবে ও সামাজিক অনুষ্ঠানে যেভাবে কালাতিপাত করত তারও আভাস পাওয়া যায়। অবসর বিনোদনের অন্যতম উপায় ছিল দাবা খেলা। অবসর সময় মদ্যপান সেকালের অন্যতম সামাজিক নিয়ম ছিল। যে সমাজের অধিকাংশ মানুষ ছিল শ্রমজীবী সেখানে দৈহিক ক্লান্তির লাঘবের জন্য ব্যাপক মদ্যপানের আভাস প্রচলিত থাকাই স্বাভাবিক। সমাজ জীবনে এই ব্যাপক মদের আসক্তিকে কেন্দ্র করে মদ চোলাইয়ের কুটিরশিল্প সেকালেও বিশেষ প্রতিষ্ঠা লাভ করেছিল। চর্যাগীতিতে উল্লেখিত বিভিন্ন রাগরাগিনীর নাম এবং বাদ্যযন্ত্র ও নাচগানের প্রসঙ্গ থেকে বোঝা যায় যে সেকালে আনন্দ অনুষ্ঠান, নাচ গান ইত্যাদিরও বিশেষ প্রাধান্য ছিল। 17 সংখ্যক চর্যায় হেরুক বিনা নামে এক শ্রেণীর বাদ্যযন্ত্রের উল্লেখ রয়েছে। আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ ও সুন্দর থেকো। আপাতত টাটা।